নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অনুবাদ সাহিত্য ভূমিকা। অনুবাদের মধ্য দিয়ে সংস্কৃত কাব্য, মহাকাব্য ও পুরাণ মধ্যযুগের বাংলা কাব্যকে যে ক্লাসিক মহিমা দিয়েছে তা প্রথমেই বলে নেওয়া ভালো। রামায়ণ, মহাভারত ও ভাগবতের অনুবাদ না থাকলে বাংলা কাব্য গ্রাম্য সাহিত্য হয়েই থাকত, উচ্চতর মর্যাদা লাভ করতে পারত না। সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত এবং অন্যান্য পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদকে অনুবাদ সাহিত্য অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকেই বাংলাদেশে রামায়ণ, মহাভারত ও ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ অতিশয় জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। আধুনিক যুগেও সংস্কৃত গ্রন্থের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধির কারণ হয়েছে। বিশেষ করে রামায়ণ ও মহাভারতের অনুবাদ মধ্যযুগ ও বাঙালি জীবনকে নতুনভাবে ও আদর্শে গড়ে তুলেছে। কিভাবে মধ্যযুগের অনুবাদ সাহিত্য বাঙালি মানুষকে বিবর্তনের পথে প্রেরণ করেছে সেই বিষয়ে কিছু আলোচনা করা যাক। বাংলাদেশের সংস্কৃত ভাষার দুতিয়ালির মারফতে ব্রাহ্মণ সংস্কার ও পৌরাণিক সংস্কার দৃঢ়মূল হয়েছে গুপ্তযুগ থেকেই। পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়েও আর্যশাস্ত্র সংহিতা, পুরাণ, মহাকাব্যের প্রতি অনুকূল ছিলেন। রামায়ণ, মহাভারত পাঠক ব্রাহ্মণ পণ্ডিতকে তারা ভূমিদান করে সম্মানিত করতেন। অবশ্য ভাগবতের প্রচার এদেশে চতুর্দশ শতাব্দীর পূর্বে ব্যাপকভাবে হয়েছিল বলে মনে করা হয় না। ইসলামের অভিযান এবং হিন্দু সমাজ ও ধর্মের উপর বিদ্বিষ্ট রাজশক্তির আক্রমণে একদা বাংলার হিন্দু সমাজ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েছিল। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে বাংলায় মুসলমান শাসন কিছু শান্তমূর্তি ধারণ করলে মেঘ নির্মুক্ত আকাশতলে আবার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ধারা বইতে লাগল। তাতার, তুর্কি, খোরাসানি, পাঠান মুসলমানেরা প্রথম দুয়েক বছর চণ্ডমূর্তি ধরে এ দেশে শাসন করলেও ক্রমে তারা শ্যামল বাংলার স্থলে জলে বর্ধিত হয়ে এ দেশকে ভালোবেসে ফেললেন। এ দেশের ভাষা শিখলেন, এ দেশের সাহিত্য সংস্কৃতির প্রতি কৌতূহলী হলেন। অনেক পাঠান সুলতান হিন্দু কবি ও পণ্ডিতের কাছ থেকে রামায়ণ, মহাভারতের গল্প শুনতে চাইতেন। কাউকে বা খেতাব খেলাদ দিয়ে রামায়ণ, মহাভারত, ভাগবতাদির বাংলা ভাষায় রচনা করতে উদ্বুদ্ধ করতেন। এইসব দৃষ্টান্ত অসাম্প্রদায়িক নৈতিক শাস্ত্রেরই পরিচায়ক। রুকনুদ্দিন বরবক শাহ কুলিন গ্রামের মালাধর বসুকে ভাগবত রচনার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন বলে শোনা যায়। অবশ্য এখন কোনো ঐতিহাসিক তাতে সন্দেহ পোষণ করেছেন। চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান এবং তার ছেলে ছুটি খান দুজনেই তাদের হিন্দু সভাকবির দ্বারা মহাভারত রচনা করিয়ে নিয়েছিলেন। কবীন্দ্র পরমেশ্বর নামে মহাভারতের একজন অনুবাদক বলেছেন যে রামায়ণ, মহাভারতের গল্প শুনতে মুসলমানেরাও খুব ভালোবাসতেন। সুতরাং খ্রিস্টীয় পঞ্চদশ শতকে রামায়ণ, মহাভারত ইত্যাদির অনুশীলন যে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় করেছিল তাতে সন্দেহ নেই। আর তাছাড়া পঞ্চদশ ও পরবর্তী শতাব্দীর হিন্দু সমাজ ও সংস্কৃতির পুনর্গঠনে অনুবাদ সাহিত্য বিশেষভাবে সাহায্য করেছিল। কারণ 200 বৎসরব্যাপী 1200 থেকে 1400 খ্রিস্টশতাব্দী পাঠান শাসনে বাংলার হিন্দু সমাজে যে ভাঙন ধরেছিল তাকে গড়ে তুলতে হলে ব্রাহ্মণ সংস্কৃতির মূল কেন্দ্র রামায়ণ, মহাভারত, ভাগবতের আদর্শ, নীতি, তত্ত্ব ও কাহিনীর পুনঃপ্রচারের আবশ্যকতা সে যুগের সমাজ নেতারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তারা আরও বুঝতে পেরেছিলেন শুধু জিমুদ বাহনের স্মৃতিশাস্ত্রের অযুত বাহনে বাঁধলে হিন্দু সমাজকে দুর্গতির হাত থেকে রক্ষা করা যাবে না। হিন্দু সমাজের সর্বশ্রেণীর মধ্যে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে পৌরাণিক সাহিত্য, বিশেষত রামায়ণ, মহাভারতের প্রচার অত্যাবশ্যক। তাই তারা জনসমাজে অনুবাদের মারফতে রামায়ণ, মহাভারত ও
অন্যান্য পৌরাণিক সাহিত্যের মূল নির্যাস প্রচারে ব্রতী হয়েছিলেন। ইদানিং কেউ কেউ বলে থাকেন, তথাকথিত সংস্কৃত পৌরাণিক সাহিত্যের অতি প্রচারের জন্য বাংলায় যথার্থ সাহিত্যের তেমন বিকাশ হয়নি। তাদের মতে ব্রাহ্মণ্য প্রভাবিত সাহিত্য যেদিন অনুবাদের খিড়কি পথে বাংলার সমাজে প্রবেশ করল, সেদিন থেকেই পল্লী বাংলার যথার্থ সাহিত্য জনপ্রিয়তা থেকে বঞ্চিত হলো, আর উচ্চবর্ণের পৌরাণিক সাহিত্য কৃত্রিমভাবে বাংলার প্রাণরস শুষে নিল। যারা একথা বলেন তারা বাংলার জীবনধারার মূল বুনিয়াদ সম্বন্ধে সুপরিচিত নন। বাংলার সংস্কৃতির মূলে আছে খানিকটা বাংলার নিজস্ব সংস্কার, অস্ট্রিক সভ্যতার আদিম সভ্যতা, টুকরো টুকরো ধ্বংসাবশেষ, মঙ্গল কাব্য ও ছড়া ব্রতকথা পাঁচালীতে যার কিছু কিছু নিদর্শন আজও রয়ে গেছে, যার বিশুদ্ধ কাব্যরূপ ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকায় ধরা পড়েছে। আর বাকিটুকু হচ্ছে উত্তরাপথ থেকে পাওয়া আর্য সংস্কার, যাকে কেউ কেউ ব্রাহ্মণ্য সংস্কার বলতে চান। বস্তুত শেষোক্ত আর্য সংস্কার অনুবাদ সাহিত্যের মারফতেই জনসমাজে অনুপ্রবেশ করেছে। এইভাবেই বাংলায় আর্য সংস্কারের প্রভাব না পড়লে বাংলা সাহিত্যে কোনোদিন লোকসাহিত্যের সীমা ছড়াতে পারত না। বাংলা সাহিত্য যে মধ্যযুগ থেকে আধুনিক কালের মধ্যে একটি সুগঠিত সাহিত্য কর্মরূপে সম্মানিত হয়েছে, তথাকথিত ব্রাহ্মণ্য সংস্কারের ছাপ না পড়লে এই সাহিত্যের এই ধরনের বিকাশ হতে পারত না বলে অনুমান করি। তাই বাঙালি সমাজের পুনর্গঠনের জন্য এবং বাঙালি ঐতিহ্যের সর্বভারতীয় প্রাণধারার সঙ্গে যোগ স্থাপনের জন্য রামায়ণ মহাভারতের অনুবাদাশ্রয়ী প্রভাবের এত প্রয়োজন ছিল। অবশ্য বাংলার সাহিত্য অনুবাদ সাহিত্যে হুবহু আক্ষরিক অনুবাদের রীতি বড় একটা গৃহীত হয়নি। কবিরা মূল গ্রন্থকে সংক্ষেপে নিজের ভাষায় পয়ার ত্রিপদীতে রচনা করে স্বল্প শিক্ষিতের মানসিক ভোজের অনুকূল্য খাদ্য পরিবেশন করেছিলেন। এর ফলে স্বল্প শিক্ষিত ও অশিক্ষিতের দল সহজেই পৌরাণিক ঐতিহ্য ও তার ভাবাদর্শের সঙ্গে পরিচিত হতে পেরেছেন। তাই বাংলার সংস্কৃতি ও সাহিত্যের পূর্ণ পরিণতির জন্য অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা এতটা গুরুত্বপূর্ণ। এবার সংক্ষেপে প্রাক চৈতন্য যুগের রামায়ণ মহাভারত ও ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদের কথা আলোচনা করা যাক। কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালী। ফুলিয়ার কৃত্তিবাস কবিকে মাইকেল মধুসূদন বলেছিলেন এ বঙ্গের অলঙ্কার। কথাটা অতিশয় যুক্তিসঙ্গত। মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে ও বাঙালির জীবনধারাকে তার রামায়ণ পাঁচালী যেভাবে প্রভাবিত করেছে, কাশিরাম দাসের মহাভারত ছেড়ে দিলে আর কোনো গ্রন্থের সঙ্গে তার তুলনা চলে না। এমনকি আধুনিক যুগেও বহু পঠিত গ্রন্থের মধ্যে কৃত্তিবাসী রামায়ণই সর্বপ্রধান। বাঙালির ধ্যানধারণা ও জীবনাদর্শের প্রতিটি পর্ব এই মহাগ্রন্থের দ্বারাই নিয়ন্ত্রিত। সুতরাং কৃত্তিবাসের রামায়ণ শুধু কাব্য সাহিত্যের অন্তর্ভুক্ত নয়, বাঙালির প্রাণের সঙ্গে এই কাব্যের অচ্ছেদ্য বন্ধন স্থাপিত হয়েছে। সমগ্র ভারতীয় সাহিত্যে আদিকবি বাল্মীকির রামায়ণ মহাকাব্য এক বিশাল গ্রন্থরূপে শ্রদ্ধাভক্তি লাভ করেছে। সপ্তকাণ্ডে বিভক্ত: বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড এবং 24,000 শ্লোকে গ্রন্থিত এই মহাকাব্য ভারতীয় জীবনে শুধু কাব্য বললেই নয়, সমগ্র ভারতাত্মার প্রতীকরূপে রামায়ণ গ্রন্থের মর্যাদা সর্বত্র এবং সর্বযুগে স্বীকৃত হয়েছে। রামকাহিনীকে অবলম্বন করে বাঙালি ছাড়াও আরও অনেক কবি কাব্য লিখেছিলেন, কিন্তু রচনার উৎকর্ষের জন্য বাঙালির মহাকাব্য কালজয়ী হয়েছে। বাল্মীকির আগে ক্ষত্রিয় বীর রামচন্দ্র ও দ্রাবিড় রাজ রাক্ষসেন্দ্র রাবণের বিরোধ নিয়ে অনেক উপকাহিনীর প্রচলিত ছিল। বাল্মীকি সর্বপ্রথম সেই উপকথাগুলিকে নিজের অপার্থিব প্রতিভার দ্বারা মহাকাব্যে উন্নীত করেছেন, তাই তাকে আদিকবি বলা হয়। অবশ্য তার আবির্ভাবের বহু পূর্বেই বৈদিক ও সংস্কৃত সাহিত্যে কবিতার আবির্ভাব হয়েছিল। তবে তিনি যে বিশেষ কাব্যমূর্তি অর্থাৎ মহাকাব্য নির্মাণ করেন
তা তার পূর্বে প্রচলিত ছিল না। অবশ্য পরবর্তী যুগে তার কাব্যে অনেক কবির হস্তক্ষেপ করেছেন। মূল রামায়ণে তার চিহ্ন আছে। এমনকি কেউ কেউ বলেন বালকাণ্ড ও উত্তরকাণ্ড নাকি মোটেই বাল্মীকি রচিত নয়। প্রচলিত রামায়ণে যে রামচন্দ্রকে বিষ্ণুর অংশাবতার বলা হয়েছে, এও নাকি পরবর্তীকালের সংযোজন। প্রথম যুগে রামায়ণ ছিল যুদ্ধ বিগ্রহের কাব্য। রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয় রাজকুমার, যিনি দ্রাবিড় আধিপত্য খর্ব করে দক্ষিণ ভারতে আর্য অধিকারে বিস্তারে সহায়তা করেছিলেন। পরে হয়তো তার প্রতি কৃতজ্ঞতাবশত তাকে দেবতার পর্যায়ে তুলে ধরা হয়েছে। তা সে যাই হোক, রামায়ণের কাহিনী নানা যুগে ভারতীয় মনকে যে বিশেষভাবে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। পরে যখন প্রাদেশিক ভাষার জন্ম হলো, তাতেও রামায়ণ কাহিনীর অনুবাদ আরম্ভ হলো। প্রাদেশিক ভাষায় রামায়ণের অনুবাদের মধ্যে কম্বনের তামিল রামায়ণ, তুলসীদাসের হিন্দি রামায়ণ, রামচরিতমানস এবং বাংলা কৃত্তিবাসী রামায়ণ বিশেষ প্রসিদ্ধ। কবি কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী বাংলায় এত জনপ্রিয় হলেও তার জীবন কাহিনী, আবির্ভাবকাল, গ্রন্থনার সময় প্রভৃতি নিয়ে নানা গোলমাল পাকিয়ে উঠেছে। কোনো কোনো ছাপা রামায়ণে কৃত্তিবাসের আত্মপরিচয় শীর্ষক একটি লম্বা কবিতা আছে। তাতে তার বংশপরিচয় সম্বন্ধে মোটামুটি সবই আছে। অবশ্য পুরাতন পুঁথিতে এই আত্মপরিচয়েরও খুব কম অংশই পাওয়া যায়। যাও বা পাওয়া যায়, তার সঙ্গে ছাপানো রামায়ণের সংযোজিত আত্মপরিচয়ের শীর্ষক শ্লোকগুলির অনেক তফাৎ। কেউ কেউ এগুলিকে জাল বা পরে প্রক্ষিপ্ত বলতে চান, তবে আমরা কিছু কিছু পুঁথিপত্রাদি সন্ধান করে দেখেছি উক্ত আত্মপরিচয় যে একেবারে অলিক জালিয়াতি কর্ম তাও ঠিক নয়। কৃত্তিবাসের প্রাচীন পুঁথির দু একখানিতে কৃত্তিবাসী আত্মপরিচয় সূচক কিছু কিছু উল্লেখ আছে। তাতে দেখা যাচ্ছে যিনি বা যারা উক্ত আত্মজীবনীর ছাপার অক্ষরে প্রকাশ করেছিলেন তারা অনেক জায়গায় কলম চালিয়েছেন, ফলে ওর মধ্যে অনেক গোলমাল ও বিশৃঙ্খলা রয়ে গেছে। কবি সবিস্তারে নিজের বংশপরিচয়, বিদ্যাশিক্ষা, গৌরেশ্বরের সভার কাহিনী বললেও ঠিক কোন সনে তার জন্ম হয় সে সম্বন্ধে কিছুই বলেননি, বা এমন কোনো তথ্য দেননি যার দ্বারা তার আবির্ভাব সম্বন্ধে নিঃসংশয় হওয়া যায়। তার আত্মপরিচয় থেকে জানা যাচ্ছে তার পূর্বপুরুষ নরসিংহ ওঝা উপাধ্যায় পূর্ববঙ্গ নিবাসী ছিলেন, কিন্তু সে দেশে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি পশ্চিমবঙ্গে গঙ্গা তীরে ফুলিয়া গ্রামে বসবাস করেন। এর বংশধর মুরারি ওঝা, তার পুত্র বনমালী, তার পুত্র সুপ্রসিদ্ধ কৃত্তিবাস। এরা মুখোপাধ্যায় উপাধিক হলেও ওঝা উপাধিতে অধিকতর পরিচিত ছিলেন। কৃত্তিবাসেরা 6 ভাই 1 বোন। আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কৃত্তিবাসের জন্ম হয়, কিন্তু সেটি কোনো শকাব্দ তার সম্বন্ধে কবি কিছুই বলেননি। যাই হোক, 11 পার হয়ে যখন তিনি 12 বছরে পড়লেন, তখন বিদ্যার্জনের জন্য গেলেন পদ্মাপারে উত্তর দেশে। সেখানে বেশ কিছুদিন গুরুগৃহে অবস্থান করে পাণ্ডিত্য অর্জনের পর তিনি গৌরেশ্বরের সভায় উপস্থিত হলেন। কবি এই সভা ও সভাসদদের খুঁটিনাটি বর্ণনা দিলেও কোনো গৌরেশ্বর রাজসভায় দিয়েছিলেন তা বোঝা যাচ্ছে না। যাই হোক, তার পাণ্ডিত্য ও কবিত্বে খুশি হয়ে গৌরেশ্বর সপারিষদ কবিকে খুব প্রশংসা করলেন এবং তাকে অর্থ দান করতে চাইলেন। কিন্তু নির্লোভ ব্রাহ্মণ কবি সবিনয়ে তা প্রত্যাখ্যান করে শুধু রাজপ্রদত্ত গৌরবটুকু শিরে ধারণ করে ফুলিয়ায় ফিরে এলেন। চারিদিকে তার যশ ছড়িয়ে পড়ল। তখন তিনি গুরুর কথা স্মরণ করে বাল্মীকির রামকাহিনী অবলম্বনে রামায়ণ পাঁচালী রচনা করলেন। তার আত্মপরিচয় সূচক পয়েরগুলি থেকে এইটুকু কাহিনী পাওয়া যায়। এর মধ্যে কিছু প্রক্ষিপ্ত পরিমার্জনা ঘটলেও এই ঘটনা অবিশ্বাস করার কারণ নেই। অবশ্য তার জন্মসন সম্বন্ধে কিছুই স্থির করে বলা যায় না। তিনি প্রাক চৈতন্য যুগের কবি, এ সম্বন্ধে কোনো দ্বিধা নেই, কিন্তু ঠিক কোন সময় তার জন্ম হয় এবং কবে তিনি রামায়ণ রচনা করেন সে সম্বন্ধে কোনো মতৈক্য ঘটেনি। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি নানারূপ জ্যোতিষ গণনার সাহায্যে দেখান যে 1386 থেকে 98 খ্রিস্টাব্দের মধ্যে কৃত্তিবাসের জন্ম হয়।
তিনি যদি তরুণ যৌবনে, ধরা যাক 20 বৎসর বয়সে গৌরেশ্বরে সবাই যান, তাহলে সেটা হবে 1418 খ্রিস্টাব্দের কাছাকাছি। তখন রাজা গণেশ গৌড়ের সিংহাসন অধিষ্ঠিত। অবশ্য কেউ কেউ মনে করেন তিনি কোনো হিন্দু রাজার সভায় যাননি, গিয়েছিলেন পাঠান সুলতান রুকনুদ্দিন বরবক শাহের সভায়। কিন্তু আত্মপরিচয় শ্লোক থেকে মনে হয় তিনি মুসলমান সুলতানের সভায় হাজির হননি। সুতরাং নতুন প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা ধরে নিলাম রাজা গণেশের সভাতেই কৃত্তিবাস উপস্থিত হয়েছিলেন। কুলজি গ্রন্থের অর্থাৎ ব্রাহ্মণের বংশ পরম্পরার কাহিনী প্রমাণ থেকে প্রমাণ মনে হয় তিনি 14শ শতাব্দীর শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন। কৃত্তিবাস যে অত্যন্ত জনপ্রিয় কবি হয়েছিলেন তার প্রমাণ তার রামায়ণের যত পুঁথি পাওয়া গেছে, আর কোনো কাব্যের এত পুঁথি পাওয়া যায়নি। অবশ্য অত্যন্ত জনপ্রিয়তার জন্য তার কাব্যের ভাষা খুব বদলে গেছে। এখন যে সমস্ত ছাপা রামায়ণে পাওয়া যায় তাতে মূল কৃত্তিবাসী রামায়ণের অনেকখানি পরিবর্তিত হয়েছে। তবে যারা বলেন কালক্রমে তার ভাষা সব বদলে গেছে, ছাপা গ্রন্থে কৃত্তিবাসের এক ছত্র নেই, একথা একটু বাড়াবাড়ি বলে মনে হয়। আমরা অনেক প্রাচীন পুঁথির সঙ্গে অধুনা প্রচলিত রামায়ণের পাঠ মিলিয়ে দেখেছি। নানা স্থানে পার্থক্য থাকলেও সাদৃশ্য বড়ই কম। শ্রীরামপুরের খ্রিস্টান মিশনের ডক্টর উইলিয়াম কেরির উদ্যোগে 1802 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যে কৃত্তিবাসী রামায়ণের কয়েক খণ্ড সর্বপ্রথম মুদ্রিত হয়। পরে কৃত্তিবাসী রামায়ণের যত সংস্করণ মুদ্রিত হয়েছে তার সবই শ্রীরামপুরী সংস্করণের উপর ভিত্তি করে সম্পাদিত। কবি কৃত্তিবাস সরল বাংলার পয়া ত্রিপদী ছন্দে বাল্মীকি রামায়ণের মূল কাহিনীকে অতি সংক্ষেপে বিবরণ করেছেন। সুতরাং তার রামায়ণকে মূলের আক্ষরিক অনুবাদ না করে বরং ভাবানুবাদ বলা চলে। অবশ্য তিনি মূল বাল্মীকি ছাড়াও অন্যান্য রামায়ণ ও সংস্কৃত কাব্যাদি থেকে অনেক কাহিনী গ্রহণ করেছিলেন, কিছু নিজেও বানিয়েছিলেন। কেউ কেউ বলেন কৃত্তিবাস সংস্কৃত জানতেন না। পণ্ডিতদের মুখে বাল্মীকি রামায়ণ ব্যাখ্যা শুনে শুনে বাংলায় রামায়ণ পাঁচালী রচনা করেন। এই অভিমত যথার্থ নয়। তার আত্মপরিচয় ও কুলজি গ্রন্থে তাকে পণ্ডিত ও ধীমান বলা হয়েছে। তিনি যে সংস্কৃত অভিজ্ঞ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি যেরকম বিচক্ষণতার সঙ্গে বাল্মীকির কাহিনীর অনুসরণ করেছিলেন তাতে তার সংস্কৃত ভাষা অনভিজ্ঞ বলে মনে করা হচ্ছে না। তবে তিনি লিখেছিলেন পাঁচালী, আর বাল্মীকির রামকথা হলো মহাকাব্য। সুতরাং তার রচনা যে আদিকবির তুলনায় অনেক নিরস মনে হবে তাতে আর সন্দেহ কি। কৃত্তিবাস বাঙালি জনসাধারণ উপযোগী করে পাঁচালীর ঢঙ্গে মূল রামায়ণকে পরিবেশন করেছিলেন। তাই এতে আর্য রামায়ণের সুগভীর ভাষা বৈদিগ্য, চিত্রকল্পের বৈচিত্র্য, রাম লক্ষ্মণাদির চরিত্র প্রভৃতি ততটা শিল্পোৎকর্ষ লাভ করেনি, তা স্বীকার করতে বাধা নেই। মূল রামায়ণের বীর রামচরিত্র কৃত্তিবাসী রামায়ণের ভক্তের ভগবানে পরিণত হয়েছিলেন। ক্ষত্রিয় বধূ সীতা হয়েছিলেন সর্বংসহা বাঙালি কুলবধূ। হনুমানের রঙ্গরস প্রভৃতিও বাঙালি সংস্কৃতিরই পরিচয়। এক কথায় কৃত্তিবাসী মূল রামায়ণকে অনেকটা বাঙালির মনোপ্রকৃতির অনুকূলে সাজিয়েছিলেন। তাই তার গ্রন্থ বাঙালির জীবনে এত গভীর প্রভাব বিস্তার করেছিল। ভক্ত তুলসীদাস যেমন পরবর্তীকালে উত্তর ভারতে রামকথার এক নতুন রূপ দিয়েছিলেন, তার আগে কৃত্তিবাস বাংলাদেশে তারই রূপ সূচনা করেছিলেন। বস্তুত কৃত্তিবাসী রামায়ণ ভক্তি গ্রন্থেই পরিণত হয়েছে। এতে যে রামনাম তত্ত্ব প্রচলিত হয়েছে তাই চৈতন্য যুগে নতুন রূপে ও পরিবেশে অভিনব তাৎপর্য লাভ করেছে। রাম লক্ষ্মণ সীতা বাঙালির ঘরে মানুষ হয়ে গেছেন। বাঙালির সমগ্র জীবনীকেই কৃত্তিবাসী গ্রন্থ ওতপ্রোতভাবে জড়িয়ে ধরেছে। মধ্যযুগীয় কোনো কাব্যে যদি জাতীয় কাব্য বলতে হয় তবে সে গৌরব কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারতের প্রাপ্য। এখানে সীতাহরণে রামের বিলাপ থেকে একটু দৃষ্টান্ত নিয়ে কৃত্তিবাসের কবিত্বের পরিচয় দেওয়া যাচ্ছে। বিলাপ করেন রাম লক্ষ্মণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাব কর নিরূপণ। মন বুঝিবারে বুঝি আমারও জানকী, লুকাইয়া আছেন লক্ষণ দেখো দেখি। বুঝি কোনো মুনিপত্নী সহিত কোথায়, গেলেন জানকী না জানাইয়া আমায়। গোদাবরী নীরে আছে কমল কানন, তথা কি কমলমুখী করেন ভ্রমণ।
পদ্মালয়া পঞ্চমুখী সীতারে লইয়া, রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া। চিরদিন বিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভ্রমে রাহু করিল কি গ্রাস। রাজ্যচ্যুত আমারে দেখিয়া চিন্তান্বিতা, হরিলেন পৃথিবী কি আপন দুহিতা। রাজ্য যদি যদ্যপি হয়েছেন আমি বটে, রাজলক্ষ্মী তথাপি দিয়েছেন সন্নিকটে। আমারে সে রাজলক্ষ্মী হারাইল বনে, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ এতদিনে। 1830-34 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর খ্রিস্টান মিশন থেকে প্রকাশিত দ্বিতীয় সংস্করণ। এই পরিচ্ছন্ন সংস্কৃত গ্রন্থি রচনা কি 500 বৎসর পূর্ববর্তী ভাষার সাক্ষ্য দেয়? এতে পরবর্তীকালে অনেক মাজা ঘষা চলেছে, তাতে কোনো সন্দেহ নেই, তবুও কৃত্তিবাসই। মহাভারতের অনুবাদ। প্রাক চৈতন্য যুগে বা চৈতন্য আবির্ভাবের অল্প কিছু পরে দু একজন দুঃসাহসী কবি মহাভারতের মহাসমুদ্র সন্তরণের দ্বারা উত্তীর্ণ হতে চেয়েছিলেন এবং আংশিকভাবে সফলও হয়েছিলেন। যদিও কাশিরাম দাসের মহাভারতের কাছে মহাভারতের পূর্ববর্তী অন্য সমস্ত অনুবাদক নিষ্প্রভ হয়ে গেছেন। মহাভারতের কাহিনী রামায়ণের পরবর্তী যুগের ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে। অবশ্য সংস্কৃত মহাভারত সংস্কৃত রামায়ণের পরবর্তী রচনা কিনা তা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। সে যাই হোক, মহাভারতে একটা বিশাল যুগের সমাজ জীবনাদর্শ অতি উজ্জ্বল বর্ণে চিত্রিত হয়েছে। রামায়ণের মতো এর ঘটনা একমুখী বা সরল নয়। পঞ্চপাণ্ডবের কীর্তিকথা, কৃষ্ণের মহিমা, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে দুর্যোধনাদির শত ভ্রাতার বিনাশ, পরিশেষে পাণ্ডবদের স্বমহিমায় প্রতিষ্ঠা এই মহাকাব্যের মূল বক্তব্য বিষয়। গৃহবিবাদ, কৃষ্ণ পাণ্ডবদের বিপক্ষে ক্ষত্রিয় রাজন্যবর্গের উত্থান প্রভৃতি ঘটনা এর প্রধান বিষয় হলেও এতে বহু সহস্র শ্লোকে মূল ঘটনা বহির্ভূত অনেক কাহিনী ও তত্ত্বকথা স্থান পেয়েছে। এইভাবে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় তত্ত্ব ভারে মহাভারত মহাকাব্যের সংহিতার আকার লাভ করেছে। এর ঘটনা অতি জটিল, ধর্মাধর্মের সংঘাতে এর রণভূমি প্রকম্পিত। এতে ন্যায়, নীতি, রাজধর্ম, প্রজাধর্ম, দর্শন প্রভৃতি এমন নিপুণতার সঙ্গে সংগ্রহীত হয়ে আছে যে একে শুধু একখানি কাব্য বললে সবটা বলা হলো না। মহাভারত সমগ্র জাতির জীবন কাব্য হতে পেরেছে, যে জীবন অতিশয় জটিল, স্বার্থ সংঘর্ষে উচ্চকিত এবং ত্যাগ তিতিক্ষায় অগ্নিশুদ্ধ। সর্বোপরি এতে শ্রীকৃষ্ণের মহিমা এবং তার প্রচারিত ভাগবত ধর্মই শেষ ফলশ্রুতি রূপে স্বীকৃতি লাভ করেছে। এই কাব্যের বিশাল কলেবর লতা জটিল গহন অরণ্যানীর মতো দুষ্প্রবেশ্য ও দুরধিগম্য। তাই কাশিরাম দাসের পূর্বে প্রায় কোনো কবি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মহাভারতের পূর্ণ মর্যাদা দিতে পারেননি। তবু খ্রিস্টীয় ৫ম শতাব্দীর শেষে এবং ষোড়শ শতাব্দীর একেবারে গোড়ার দিকে দু একজন স্বল্প প্রতিভাধর বাঙালি কবি মহাভারত নাড়াচাড়া করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সামাল দিতে পারেননি। এখানে সেই কবিদের সংক্ষিপ্ত উল্লেখ করা যাচ্ছে। এই যুগে নিঃসংশয়ে দুজন মহাভারত অনুবাদকের নাম উল্লেখ করতে পারি। একজন হলেন কবীন্দ্র পরমেশ্বর, আরেকজন হলেন শ্রীকর নন্দী। এই দুজনই প্রায় এক সময়ের এক স্থানে এক শাসক বংশের অধীনে এবং নির্দেশে অতি সংক্ষেপে মহাভারত অনুবাদ করেছিলেন। বাংলার সুলতান হুসেন শাহের সেনাপতি লস্কর পরাগল খাঁ চট্টগ্রাম জয় করেন এবং সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন। তার সভাকবি ছিলেন পরমেশ্বর। কবীন্দ্র বোধহয় তার উপাধি। পরাগল খাঁ বিদ্যোৎসাহী ছিলেন এবং হিন্দুদের গ্রন্থাদির প্রতি অনুরক্ত ছিলেন। একদা তিনি তার সভাকবি কবীন্দ্র পরমেশ্বরকে ডেকে এমনভাবে মহাভারত লিখতে বললেন যাতে তিনি একদিনের মধ্যে
সমগ্র মহাভারতটি শুনতে সমর্থ হন। তার নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর খুব সংক্ষেপে মহাভারতের অনুবাদ করেন। তার গ্রন্থ মূলের অতি সংক্ষিপ্ত অনুবাদ, কিন্তু প্রধান ঘটনা প্রায় কিছুই বাদ পড়েনি। তত্ত্বকথা মুসলমান লস্করের মনোরঞ্জন করতে পারবে না আশঙ্কা করে পরমেশ্বর শুধু কাহিনীটি অনুসরণ করেছেন, কিন্তু মূল্যবান তত্ত্বকথা বেমালুন বাদ দিয়ে গেছেন। পুঁথিপত্র বিচার করলে পরমেশ্বরকেই মহাভারতের প্রথম অনুবাদক বলা যেতে পারে। ইনি খুব সম্ভব হুসেন শাহের গৌড় সিংহাসন লাভের সময় থেকে তার পুত্র নুসরত শাহের রাজত্বকালের মধ্যে এই মহাভারত রচনা করে থাকবেন। এর ভাষাভঙ্গি সরল হলেও কাব্য গুণান্বিত নয়। মূল মহাভারতের কোনো আস্বাদ এ থেকে পাওয়া যায় না। পরাগল খাঁ এ থেকে কতটুকু আনন্দ পেয়েছিলেন তা জানা যায় না। কবীন্দ্র পরমেশ্বরের প্রায় সমকালে কি সামান্য কিছু পরে শ্রীকর নন্দী নামে আরও এক কবি মহাভারতের অংশবিশেষ অনুবাদ করেন। ইনিও চট্টগ্রামের লোক। পরাগল খাঁয়ের মৃত্যুর পর তার ছেলে ছুটি খাঁ অর্থাৎ ছোট খাঁ চট্টগ্রামের শাসনকর্তা হয়ে পিতার পদ অধিকার করেন। ইনিও পিতার মতো বিদ্যোৎসাহী ছিলেন এবং হিন্দুর কাব্যাদি শুনতে ভালোবাসতেন। শ্রীকর নন্দী এর সভাকবি ও অনুগ্রহভাজন ছিলেন। ছুটি খাঁ শ্রীকর নন্দীকে মহাভারতের অনুবাদ করতে আদেশ দেন। পাণ্ডবদের যজ্ঞাদি ও ঐশ্বর্য গৌরব লাভের কাহিনী তার বড়ই প্রীতিকর ছিল। তখন শ্রীকর নন্দী বেদ ব্যাসের মহাভারত পরিত্যাগ করে জৈমিনী ভারত অবলম্বনে মহাভারতের অশ্বমেধ পর্ব অনুবাদ করেন। জৈমিনী নামে এক অজ্ঞাত পরিচয় সংস্কৃত কবি গোটা মহাভারত লিখেছিলেন বলে মনে হয় না। এর নামে শুধু অশ্বমেধ পর্বটি রক্ষা পেয়েছে। শ্রীকর নন্দী এর এই পর্বটি অবলম্বনে মহাভারতের অশ্বমেধ পর্ব সংক্ষেপে বিবৃত করেন। কবির রচনা ভঙ্গিমা পরমেশ্বরের চেয়ে কিছু উৎকৃষ্ট। বিশেষত হাস্য পরিহাসে শ্রীকর নন্দীর বেশ অধিকার ছিল। সেদিক থেকে তার অশ্বমেধ পর্বের অনুবাদ বেশ সুখপাঠ্য। অবশ্য দুজনে প্রায় এক সময়ে এক শাসক বংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বলে একের পুঁথিতে অন্যের ভণিতা এবং রচনাংশ অনুপ্রবেশ করেছে। কিন্তু তাই বলে দুজনকে এক কবি বলার যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ দুজনেরই পৃথক অশ্বমেধ পর্ব পাওয়া গেছে। সঞ্জয় বলে আরেকজন কবির মহাভারত পাওয়া গেছে। কেউ কেউ মনে করেন সঞ্জয় বলে কোনো আলাদা কবি ছিলেন না। পরমেশ্বরের কাব্যই সঞ্জয়ের মহাভারত বলে পুঁথির লিপিকারগণ গুলিয়ে ফেলেছেন। অবশ্য সঞ্জয়ের মহাভারতের সঙ্গে পরমেশ্বরের রচনার বহু সাদৃশ্য আছে, যার ফলে তাকে পৃথক কবি বলে গ্রহণ করতে কারো আপত্তি হবার কথা। উপরন্তু সঞ্জয় নামীয় কোনো কবি যদি সত্যই মহাভারত অনুবাদ করে থাকেন, তবে তিনি নিজের ভণিতা সম্বন্ধে এত দ্বিধা রাখলেন কেন বোঝা যাচ্ছে না। তার ভণিতাগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে তিনি অনেক সময় মহাভারতের পৌরাণিক সঞ্জয়ের নামের আড়ালে গা ঢাকা দিয়েছেন। সে যাই হোক, তার মহাভারতের পুঁথিপত্র দেখে আমাদের বিশ্বাস হয়েছে যে এই নামে ষোড়শ শতকের গোড়ার দিকে কোনো কবি বর্তমান ছিলেন। তার মুদ্রিত বিশাল কাব্য দেখে তাকে বেশ প্রতিভাবান কবি বলে মনে হচ্ছে, তবে তার কাব্যের ভাষা বেশি পুরাতন নয়। বিজয় পণ্ডিতের মহাভারত বলে পরে একখানি মহাভারত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মুদ্রিত হয়েছে। এটি একটি বিশুদ্ধ জাল গ্রন্থ। পরমেশ্বরের কাব্যই বিজয় পণ্ডিতের মহাভারত নামে চলে গেছে, তার প্রমাণ পাওয়া গেছে। কবীন্দ্র পরমেশ্বর তার গ্রন্থের কোনো কোনো স্থলে পাণ্ডব বিজয় কথা এবং উল্টিয়ে বিজয় পাণ্ডব কথা এরূপ উল্লেখ করেছেন। কারণ মধ্যযুগে রামায়ণকে যেমন রামায়ণ পাঁচালী বলা হতো, তেমনি মহাভারতকে বলা হতো পাণ্ডব বিজয়। পরবর্তীকালে নকলনবিশদের অজ্ঞতার জন্য পাণ্ডব বিজয় কথা বা বিজয় পাণ্ডব কথা পরিণত হয়েছে বিজয় পণ্ডিতের মহাভারতে। এই অলিখ ব্যাপারকে সত্য প্রমাণ করার জন্য সেই যুগের অনেক প্রবীণ সমালোচক এমন সমস্ত উদ্ভট যুক্তিজালের আশ্রয় নিয়েছিলেন যে এখন তা আমাদের হাসির খোরাক যোগায়। আমরা তথাকথিত
বিজয় পণ্ডিতের মহাভারতের সঙ্গে কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত মিলিয়ে দেখেছি, প্রায় কোথাও কোনো পার্থক্য নেই। সুতরাং মনে হচ্ছে উক্ত বিজয় পণ্ডিত নামে কোনো কবি কোনোদিন সশরীরে বর্তমানে ছিলেন না। মোটের উপর মহাভারতের আদি অনুবাদক হিসাবে কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দীকে নিঃসংশয়ে কিঞ্চিত সংশয়ের অবকাশ রেখে সঞ্জয়কে গ্রহণ করা যায়। মালাধর বসুর বা গুণরাজ খাঁর শ্রীকৃষ্ণ বিজয়। মহাভারত ও রামায়ণ মহাকাব্য, কিন্তু মধ্যযুগে একখানি পুরাণেরও অনুবাদ হয়েছিল, এটি শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভাগবতের কিয়দংশের প্রথম অনুবাদক কুলীন গ্রামবাসী মালাধর বসু প্রাক চৈতন্য যুগের এক বিখ্যাত কবি। চৈতন্যদেব তাকে চোখে দেখেননি, কিন্তু তাকে বিশেষ সম্মান করতেন। মালাধরের পুত্র রামানন্দ মহাপ্রভুর সেবক ছিলেন। ভাগবতকে বৈষ্ণব সমাজ ও সম্প্রদায়ের উপনিষদ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়। মালাধর সেই গ্রন্থের অংশবিশেষ সরল বাংলায় অনুবাদ করে এদেশে বৈষ্ণব মতের প্রথম সূচনা করেন। সংস্কৃতে কতগুলি গ্রন্থকে পুরাণ আখ্যা দেওয়া হয়। উত্তর বৌদ্ধ যুগে হিন্দু ধর্মের পুনর্গঠনের জন্যই পুরাণ গ্রন্থের পরিকল্পনা। পুরাণগুলি হিন্দু সমাজে এত প্রভাব বিস্তার করেছিল যে পরবর্তী যুগকে পৌরাণিক যুগ বলে অভিহিত করা হয়। এদেশের লোক কালক্রমে বৈদিক ভাবধারা ভুলে গেলেও পৌরাণিক ঐতিহ্য কোনোদিনই অমান্য করেনি। আধুনিককালেও হিন্দু সমাজের উপর পৌরাণিক আদর্শের প্রভাব সহজেই চোখে পড়বে। পুরাণে হিন্দু ও ব্রাহ্মণ্য মতের আদর্শ প্রচারের জন্য রাজবংশ, মুনিবংশ, ব্রাহ্মণ বংশ প্রভৃতির সুবিস্তৃত বর্ণনা আছে। অনেকে গালগল্প আছে, নীতি, সমাজ, ধর্মঘটিত অনেক উপদেশ আছে, নানা দার্শনিক প্রত্যয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে। সুতরাং পুরাণকে বিশুদ্ধ কাব্য বলা যায় না। এতে কাব্যের আকারে স্মৃতি, সাহিত্য, ধর্মাচার, আখ্যান উপাখ্যান বর্ণিত হয়েছে। অবশ্য পুরাণ সাহিত্যে সত্যের সঙ্গে অনেক অতিরঞ্জনও চলে গেছে। কাজেই পৌরাণিক কাহিনী ও তথ্য সব কিছু যে ইতিহাসসম্মত তা নয়। তবে এতে প্রচ্ছন্নভাবে অনেক ঐতিহাসিক ও সামাজিক উপাদান আছে। প্রধান পুরাণের সংখ্যা 18: ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ প্রভৃতি। এছাড়াও আরও 18খানি উপপুরাণ প্রচলিত আছে, যথা আদিপুরাণ, নরসিংহ পুরাণ, বায়ুপুরাণ, শিবপুরাণ প্রভৃতি। সব পুরাণই মহাভারতকার বেদব্যাসের নামে চলে, কিন্তু তা ঠিক নয়। পুরাণের কে যে প্রকৃত রচনাকার তা বলা যায় না। নানাজনের মিলিত চেষ্টায় বহুদিন ধরে পুরাণ সংগ্রহীত হয়েছে। এর মধ্যে কোনোটি আবার অতি অর্বাচীন কালের রচনা। তাই পুরাণের প্রামাণিকতা অনেক সময় সন্দেহাতীত নয়। ভাগবত পুরাণ নিয়ে মতানৈক্যের শেষ নেই। কারো কারো মতে বোপদেব হেমাদ্রির 14দশ শতাব্দীর গোড়ার দিকে ভাগবত রচনা করেন। এ কথা ঠিক নয়, কারণ দক্ষিণ ভারতে গ্রন্থিত ভাগবত 14দশ শতাব্দীতে বাংলাদেশে প্রচার লাভ করেছিল। সুতরাং এর বেশ কিছু আগে ভাগবত রচিত হয়েছিল তা স্বীকার করতে হবে। আনন্দতীর্থ মাধব দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে ভাগবতের টীকা রচনা করেছিলেন। খ্রিস্টীয় একাদশ শতকের গোড়ার দিকে ভারত পর্যটক আল-বিরুনি আরবি ভাষায় ভারতবর্ষ সংক্রান্ত যে গ্রন্থ রচনা করেছিলেন তাতে বাসুদেবের লীলা বিষয়ক ভাগবত পুরাণের উল্লেখ করেছিলেন। এই সমস্ত উপাদান থেকে ভাগবত পুরাণকে দশম শতাব্দীর চেয়েও পুরাতন মনে হচ্ছে। গবেষকদের মতে অষ্টম শতাব্দীর কাছাকাছি সময়ে ভাগবত রচিত হয়েছিল। ভাগবতে দ্বাদশ স্কন্ধ বা পর্ব, 332টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। এতে শুধু দশম থেকে দ্বাদশ স্কন্ধে
কৃষ্ণের বৃন্দাবন ও পরবর্তী লীলা বর্ণিত হয়েছে। বাকি 9টি স্কন্ধে কৃষ্ণলীলা বহির্ভূত গল্প, আখ্যান ও তত্ত্বকথা স্থান পেয়েছে। কৃষ্ণলীলা ভাগবতের ভগ্নাংশ বলে গৃহীত হলেও এই ভগ্নাংশটুকুর জন্যই ভাগবত এত জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে অধিকাংশ স্থলে ভাগবতের শুধু কৃষ্ণলীলা সংবলিত স্কন্ধই অনুদিত হয়েছে। মালধর বসু শুধু 2 দশম থেকে একাদশ স্কন্ধের সংক্ষিপ্ত অনুবাদ করেন। তার ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে অল্প স্বল্প তথ্য পাওয়া গেছে। তা থেকে জানা যায় বর্ধমানের প্রসিদ্ধ কুলীন গ্রামের বিখ্যাত কায়স্থ বংশে মালাধরের জন্ম। এই গ্রাম একদা চৈতন্য সংস্কৃতির কেন্দ্ররূপে সুপরিচিত হয়েছিল। মালাধর তার শ্রীকৃষ্ণ বিজয়ে নিজের সম্বন্ধে বিশেষ কিছু বলে যাননি। সামান্য তথ্য থেকে শুধু এইটুকু উদ্ধার করা যায়, তার পিতার নাম ভগীরথ, মাতার নাম ইন্দুমতী। গোরেশ্বর তাকে গুণরাজ খাঁ খেতাব দিয়েছিলেন। তার ছেলের নাম সত্যরাজ খাঁ। তার পুত্র রামানন্দ বসু চৈতন্যের ভক্ত ও পার্শ্বদ ছিলেন। চৈতন্যদেবের আবির্ভাবের কয়েক বছর আগে মালাধর ভাগবতের 2 স্কন্ধের সরল সংক্ষিপ্ত অনুবাদ করে শ্রীকৃষ্ণ বিজয় বা শ্রীকৃষ্ণ মঙ্গল রচনা করেন। তার ছাপা গ্রন্থে রচনাকাল জ্ঞাপক এই 2টি ছত্র আছে। 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। অর্থাৎ 1473 থেকে 1480 খ্রিস্টাব্দর মধ্যে তিনি তার কাব্য রচনা করেছিলেন। এই সন্তারিখে কোনো কারচুপি না থাকলেও এই সময়ে গৌড়ের সুলতান ছিলেন বিদ্যোৎ শাহী রুকনুদ্দিন বরবক শাহ। বোধহয় কবি এই সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি পেয়ে থাকবেন। তিনি সরকারের উচ্চ রাজকর্মচারী ছিলেন বলে শোনা যায়। তবে উক্ত সন্তারিখ হাতে লেখা কোনো পুঁথিতে আমরা দেখিনি। সুতরাং এর প্রামাণিকতা সন্দেহাতীত নয়। এইটুকু বলা যেতে পারে যে মালাধর চৈতন্য আবির্ভাবের পূর্বে শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন। মালাধরের শ্রীকৃষ্ণ বিজয় কোনো কোনো পুঁথিতে গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল বলেও উল্লিখিত। বিখ্যাত গ্রন্থ হলেও বৈষ্ণব সমাজের বাইরে এর বিশেষ প্রচার ছিল বলে মনে হয় না। কারণ কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারতের যেমন অসংখ্য পুঁথি পাওয়া যায়, শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথি সংখ্যা তেমন বেশি নয়, বরং খুবই অল্প। চৈতন্যদেব এই কাব্যের অতিশয় প্রশংসা করতেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ সেই রকম লেখা আছে। শ্রীকৃষ্ণ বিজয়ের অর্থ মনে হয় শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রা বা মঙ্গল কথা। যাই হোক, তিনি ভাগবতের শুধু 2টি স্কন্ধ, দশম ও একাদশ স্কন্ধ সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ জন্ম থেকে দ্বারকা লীলার পর্যন্ত বর্ণিত আছে। একাদশ স্কন্ধে কাহিনীর অংশ যৎসামান্য। শ্রীকৃষ্ণের তনুত্যাগ ও যদুবংশ ধ্বংসের এর পরের ঘটনা। এছাড়া এতে নানা তত্ত্বকথা, ধর্মতত্ত্ব, উদ্ধব কৃষ্ণের আলোচনার মারফতে বর্ণিত হয়েছে। কাহিনীর দিকে গুরুত্ব দিয়ে কবি তত্ত্বাংশ অনেকটা খর্ব করেছেন বোধহয় জনসাধারণের জন্য। এ বিষয়ে তার বিচক্ষণতার প্রশংসার যোগ্য। তিনি জানতেন নানা তত্ত্ব ও তথ্যভারে মন্থর গোটা ভাগবত জনসাধারণের রুচিকর হবে না। তাই তিনি ভাগবতের দশম একাদশ স্কন্ধের সমস্ত বক্তব্যকে যথাসম্ভব সংক্ষেপে অনুবাদ করেছেন। চৈতন্যদেব এ কাব্যে অতিশয় প্রশংসা করেছেন। বৈষ্ণব সমাজেও মালাধর পূজিত হন। কিন্তু সরল পয়ার ত্রিপদীতে ঘটনাবস্তু বিবৃত করা ছাড়া এই কাব্যের আর বিশেষ গুণ দেখা যায় না। অবশ্য 2-1 স্থানে কবি আবেগের বশে কয়েকটি পদও লিখেছেন। সেগুলি নিতান্ত মন্দ নয়। তার রচনা থেকে নয়, একটু উদ্ধৃত হচ্ছে। আর না যাইব সখী চিন্তামণি ঘরে, আলিঙ্গ না করিব দেব গদাধরে। আর না দেখিব সখী সে চাঁদবদন, আর না করিব সখী সে মুখ চুম্বন। আর না যাইব সখী কল্পতরু মূলে, আর কানু সঙ্গে সখী না গাঁথিব ফুলে। কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কিংবা লাজ, কৃষ্ণের সাক্ষাতে মইলে কৃষ্ণ পাবে লাজ। অল্প ধন লোভ লোকে এড়াইতে পারে, কানু হেন ধন সখী ছাড়ি দিব কারে।
পংক্তিগুলির আন্তরিকতা প্রশংসনীয়। কবি যদিও সংস্কৃত গ্রন্থের অনুবাদ করেছেন, কিন্তু কোনো কোনো স্থলে বাঙালির ঘরের কথাকে তিনি ভাগবতের মধ্যে গ্রহণ করেছেন। উত্তর ভারতের কৃষ্ণকথা তার শ্রীকৃষ্ণ বিজয়ে বাঙালির জীবন ও সংস্কৃতির অনুকূলে বর্ণিত হয়েছে, সেই জন্য তিনি ধন্যবাদের পাত্র। পরবর্তীকালে চৈতন্যদেবের প্রভাবে বাংলাদেশের সমাজ ও সাহিত্যে যে নবজাগরণ শুরু হয়, তার কিছু আভাস শ্রীকৃষ্ণ বিজয় আছে। এতে সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এতে পরের যুগে রাগানুগা সাধনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মহাপ্রভু চৈতন্যদেব এই ছত্রটিতে তার নিজের মনের ছবি দেখতে পেতেন, তাই কবির স্মৃতিকে অতিশয় শ্রদ্ধা করতেন। মোট কথা, শিল্পবস্তু হিসাবে শ্রীকৃষ্ণ বিজয় তেমন কিছু গুণান্বিত না হলেও বাংলার বৈষ্ণব ঐতিহ্যের এটি যে প্রবেশক গ্রন্থ তা স্বীকার করতে হবে। কেউ কেউ বলেন, এতে কৃষ্ণ চরিত্রে যে রাজসিক ভাব ফুটে উঠেছে, তাতে পঞ্চদশ ষোড়শ শতকের বাংলার ইতিহাসেরই ছায়াপাত রয়েছে। তখন উপদ্রুত বাঙালি কৃষ্ণের মতোই কোনো চরিত্রের কামনা করেছিল। মালাধর নাকি সেই বাসনায় শ্রীকৃষ্ণ বিজয়ের কৃষ্ণ চরিত্রে সে আদর্শ ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই সমস্ত অনুমান নিতান্তই কল্পনার আতিশয্য, তার বেশি মর্যাদা দেওয়া যায় না। মালাধর ভাগবতের আদর্শে গ্রহণ করেছেন। ভাগবতে কৃষ্ণের চরিত্র যেভাবে আঁকা হয়েছে, মালাধর তা দ্বারাই প্রভাবিত হয়েছেন। এতে অহেতুক ইতিহাস ও সমাজ মানসিকতার প্রভাব আবিষ্কার করতে যাওয়া পণ্ডশ্রম মাত্র। উপসংহারে বলা যেতে পারে, বাংলা রামায়ণ মহাভারত ও ভাগবতের সংস্কৃত রচনার ততটা ঐশ্বর্য রক্ষিত হয়নি, কারণ কৃত্তিবাসবাদী কবিরা সাধারণের জন্য পাঁচালী লিখেছিলেন, মহাকাব্য লেখার প্রয়োজন বোধ করেননি। সে সাধ্যও তাদের ছিল না, কারণ তাদের প্রধান শ্রোতা ছিল প্রায় নিরক্ষর বাঙালি সমাজ। কবিরা যদি কৃত্রিমভাবে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের দোহাই পেরে তাদের কাব্যকে কৃত্রিম অলঙ্কারে সাজাতেন, তাহলে সাধারণ শ্রোতা তার মর্ম গ্রহণ করতে পারত না। সেদিক থেকে তারা উচিত কাজই করেছিলেন। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।